বৃষ্টির এক সন্ধ্যা কাশিমগঞ্জ গ্রামের দুজন মানুষ কালুর চায়ের দোকানে বসে আছে। কারোর মন যে ভালো নেই তা তাদের মুখ দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না। এমনকি যে কালুর দোকানের চা সন্ধেবেলা অন্তত 3 কাপ না খেলে চলে না, সেখানে আজ 1 কাপও তারা খায়নি। সকলেই গ্রামের বর্তমান সমস্যা নিয়ে বেশ চিন্তিত। এর মাঝে কাশিমগঞ্জ গ্রামের বর্তমান স্কুল প্রধান হরিহর ভট্টাচার্য কালুর দোকানে এসে উপস্থিত হয়। একই জগাই, মাধব, তোমরা এমন মনমরা হয়ে বসে আছো কেন? এখানকার স্কুলে এতদিন হলো আমি এসেছি, আর তবে থেকে সন্ধ্যাবেলাতে কালুর দোকানে এসে তোমাদের হাসি মুখটাই দেখেছি, কিন্তু আজকে এমন দেখছি কেন? আসেন মাস্টার মশাই, বসেন। আপনার চা তৈরি মাস্টার মশাই, আমি জানতাম আর কিছু সময়ের মধ্যেই আপনি এসে পড়বেন। হ্যাঁ, চটপট তোমার হাতের বানানো আদা চাটা দাও তো, মাথাটা ধরেছে। আর হ্যাঁ, তোমাদের কি হয়েছে বললে না তো? এত মনমরা হয়ে বসে আছো কেন? আসলে মাস্টার মশাই, আমাদের কারোর মন ভালো নেই। কেন, কি হয়েছে? এই এত সুন্দর গ্রামের মানুষদের সাথে মিশে যে কারোর মন ভালো হয়ে যাবে, সেখানে সেই মন ভালো করা মানুষদেরই মন ভালো নেই, এ কেমন কথা? আপনি তো জানেন মাস্টার মশাই যে আমাদের গ্রামে কোনো হাসপাতাল ছিল না। কারো শরীর খারাপ হলে সেই 2 গ্রাম পেরিয়ে 10 মাইল দূর যেতে হতো। অত দূর যেতে যেতে হাসপাতাল পৌঁছানোর আগেই তো কতজন মারা গেল। আমরা তাই গ্রামের সবাই নিজেদের টাকা জমিয়ে একখান হাসপাতাল তৈরি করলাম। কিন্তু 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 কি? আমাদের জমানো সব টাকা তো শেষ, হাসপাতাল তো তৈরি, কিন্তু বিছানা এখনো কেনা হয়নি। সেইটা নিয়ে তো যত চিন্তা, এবার যে কি হবে। আমার জমানো কিছু টাকা ছিল, কিন্তু সেই টাকা তো আমার মেয়ের বিয়েতে খরচ হয়ে গেছে। তবে হ্যাঁ, ইছাপুর গ্রামে আমার একটা পৈতৃক জমি আছে। যদি সেটাকে বিক্রি করে দিই, তাহলে যা টাকা আসবে তাতে আশা করছে হাসপাতালের বেড হয়ে যাবে। কি বলো তোমরা? এই আপনি কি বলছেন মাস্টার মশাই? আপনার বাপ ঠাকুরদার জমিটা বেচে দিবেন? আর তো 1 বছর চাকরি আছে আমার। এই গ্রামে যা আদর পাচ্ছি, ঠিক করেছে বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেব। কি রাখবে না? আর এমন মহান কাজে কতজনই বা সাহায্য করতে পারে। ঈশ্বর সুযোগ দিচ্ছে, তা কি ছাড়া যায়? জগাই, মাধব আর কালুর চোখে যেন জল এসে যায়। তিনজনে হাত জোড় করে ধন্যবাদ জানায়। ধুর, এ কি করছো? আচ্ছা, বলছি যে কালকেই রওনা দেব আমরা। অনেকদিন ধরে কজন আমাকে ওই বাড়িটা কেনার কথা বলছিল। দেখি যাই, এইবার কথা বলে বেচে দেব ওদের কাছে। পরের দিন সকালেই হরিহর, মাধব আর জগাই তিনজন মিলে রওনা দেয় ইছাপুর গ্রামের পথে। ওরা যখন ট্রেনে, তখন বেশ জোরেই বৃষ্টি শুরু হয়েছে। আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে, সাথেই বেশ জোর হাওয়া বইছে। এই বৃষ্টি থামার তো নামই নেই। আমিও তো এই চিন্তাটাই করছি। চাহা বৃষ্টি হচ্ছে, কার মধ্যে আবার মাতলা নদী পেরিয়ে যেতে হবে। স্টেশন থেকে আপনার গ্রাম অনেকখানি দূরে। স্টেশন থেকে ভ্যানে করে নদীর ঘাটে যেতে হয়, তারপর সেখান থেকে নৌকা করে নদী পার হয়ে আমার গ্রাম। তিনজনের বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে সময় গড়িয়ে চলে। অবশেষে যখন ওরা স্টেশনে এসে নামে, তখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। নির্জন সেই স্টেশনটাতে শুধু ওরা তিনজন এসেই নামে। বৃষ্টিটা তো একটু থেমেছে, এই ফাঁকে চলো দেখি তাড়াতাড়ি নৌকার ঘাটে পৌঁছাতে পারি কিনা। ওরা আর সময় নষ্ট না করে স্টেশনের বাইরে বেরিয়ে আসে ভ্যানের আশাতে। আশেপাশে কোনো মানুষের দেখা মিলছে না। বৃষ্টি হবার দরুন রাতের অন্ধকারের গাঢ়তা যেন অন্যদিনের থেকে একটু বেশি। ঘন কালো অন্ধকার চারপাশটাকে ঘিরে যেন একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। স্টেশন লাগোয়া বটগাছের তলায় এসে দাঁড়ায় ওরা। এইখানেই ভ্যানগুলি থাকে, আজকে একটাও নেই। আর বৃষ্টির রাতে কার আশাতেই বা বসে থাকবে? সেই ট্রেনে এই বৃষ্টির রাতে গ্রামে যে কেউ আসতে পারে, তার আশা কেউ করেনি। তাহলে এখন উপায়? পায়ে হেঁটেই চলো, আর তো কোনো উপায় দেখছি না। আকাশ কিন্তু খুব একটা ভালো ঠেকছে না, কেমন একটা দম বন্ধ করা পরিবেশ। জোরে ঝড় আসার আগে যেমন হয়। তিনজনে অন্ধকারের মধ্যে দিয়ে এগোতে শুরু করে। কিছুটাই এগিয়েছিল, এমন সময় অন্ধকারের ভিতর থেকে একটা ভ্যানের আওয়াজ ভেসে আসে। ওই তো কোনো ভ্যান আসছে মনে হচ্ছে। দাঁড়াও, এখানেই দাঁড়াও। দূরে কাঁচা রাস্তার আলো আধারি ভেদ করে কয়েক মুহূর্তের মধ্যে ওদের তিনজনের সামনে এসে উপস্থিত হলো ভ্যানটি। হরিহর আলো আধারির মধ্যে আগত মানুষটিকে দেখেই চিনতে পারে। আরে বলাইদা যে, কতদিন পর তোমার সাথে দেখা হলো। আগত লোকটিও কিছু সময় হরিহরকে দেখে বলে, বাবা, হরিহর দেখছি যে, কেমন আছো? তা বাড়িতে যাবে বুঝি? হ্যাঁ বলাইদা, ভালোই আছি। বলাইদা, এই দুজন হলো আমি এখন যে গ্রামের স্কুলের শিক্ষক, সেখানকার বাসিন্দা জগাই আর মাধব। আমরা সবাই মিলে আমার বাড়িতেই যাচ্ছি। বলাইদা, তুমি যদি
নৌকার ঘাটে পৌঁছে দিতে তো রাতের শেষ নৌকাটা পেয়ে যেতাম। ভ্যান চালক বলাই ক্ষীণ স্বরে বলে, এই বৃষ্টির রাতে কি আর নৌকা পাবে? আচ্ছা চলো দেখি, উঠে বসো। জগাই, মাধব, উঠে পড়ো, এইটাই শেষ সুযোগ। এখন বলাইদার ভ্যান ছেড়ে দিলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বৃষ্টিতে ভিজতে হবে। চলো চলো। এরপর আর সময় নষ্ট না করে তিনজন উঠে পড়ে বলাইয়ের ভ্যানে। অন্ধকারের মধ্যে দিয়েই ভ্যান চলতে শুরু করে। কিছু সময় বসে থাকার পর হরিহর বলাইকে জিজ্ঞাসা করে, বলাইদা, তোমার এত বয়স হয়ে গেছে, এখনো ভ্যান চালাচ্ছ? কষ্ট হয় নিশ্চয়ই? না, এখন আর কষ্ট হয় না, আগে হতো। আগে হতো, এখন হয় না? তার মানে? ও কিছু না, তুমি তো অনেকদিন পর ইছাপুরে এলে, আমাদের তো ভুলেই গেছো দেখছি। না গো বলাইদা, তোমাদের কি ভুলতে পারি? আসলে যেখানে এখন কাজের সূত্রে থাকি সেখান থেকে সচরাচর আশা হয়ে ওঠে না। আজকেও নিতান্ত এক প্রয়োজনেই আসা। গ্রামে আমার বাপ ঠাকুরটার যে ভিটেটা রয়েছে ওইটা বেচে দিতেই এসেছি। সে কি বিক্রি করে দেবে? কেন, কোনো বিপদ হলো নাকি? হ্যাঁ, সে এক প্রকার বিপদই বলতে পারো। আমি যে গ্রামে এখন থাকি সেখানে গ্রামের সবাই মিলে নিজেদের টাকা জমিয়ে একটা হাসপাতাল তৈরি করেছে বটে, কিন্তু হাসপাতালের বেড কেনার টাকাটা জোগাড় করে উঠতে পারছে না। তাই ভাবলাম আমার জমিটা বেচে সেই টাকাটা ওদের সাহায্যের জন্য দেব। এমনিতেও তো ওটা খালিই পড়ে রয়েছে কত বছর হলো। বাহ, খুব ভালো হরিহর, সত্যি তুমি ইছাপুর গ্রামের গর্ব। কি যে বলো বলাইদা, এই যে এরা জগাই, মাধব, এরাই বা কম যায় কিসে? কথা বলতে বলতেই বলাই তার ভ্যান নিয়ে নদীর ঘাটে এসে উপস্থিত হলো। নদীর দিকে তাকিয়ে তিনজন দেখে নদীর জল থই থই করছে। বছরের বেশিরভাগ সময় শান্ত থাকা নদীর রূপ আজকে একদম অন্যরকম। নদীর ঘাটে বাঁধা কটা নৌকা, কিন্তু কোনো মাঝির দেখা নেই। যেমনটা ভেবেছিলাম ঠিক তাই, একটা মাঝিরও দেখা নেই। একেই এত রাত হয়ে গেছে, তার মধ্যে আবার বৃষ্টিও হয়েছে। তারা কি এখন আর থাকে? এ তো বড় বিপদে পড়া গেল। আজ রাতটা বাইরের বৃষ্টিতে ভিজেই কাটাতে হবে মনে হচ্ছে। তাহলে এখন কি হবে? আকাশের অবস্থাটা দেখেছেন মাস্টার মশাই? আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে এক্ষুনি। আকাশের বুকে তখন কালো মেঘ ধীরে ধীরে নিজেদের জায়গা দখল করে নিচ্ছে। নদীর দিক থেকে ভেসে আসছে মৃদু ঠান্ডা হাওয়া। বলাই তখনও তার ভ্যান নিয়ে সেখানেই দাঁড়িয়ে। কিছু সময় তিনজনের কথা বলা দেখে সে বলে ওঠে, তোমরা যদি কিছু মনে না করো একটা কথা বলবো। ছি বলাইদা, তুমি এমন করে বলছো কেন? বলো না, কি বলবে? আর কিছু সময়ের মধ্যেই হয়তো জোরে বৃষ্টি শুরু হবে, আর এখন তো কোনো মাঝিও নেই ঘাটে যে নৌকা করে গিয়ে নিজের বাড়িতে ফিরতে পারবে। তার চেয়ে বরং এক কাজ করো, ওই দেখো সামনেই আমার বাড়ি, তোমরা সবাই চলো, আজকের রাতটা বরং ওখানেই কাটাবে। হ্যাঁ, ঠিক বলেছ তো। নদী পার হওয়ার সময় কতবার তোমার ভ্যানে করে স্টেশনে গেছি তোমাকে বাড়ি থেকে ডেকে। কি বলো জগাই, মাধব? আর তো কোনো উপায় নেই, আজকে রাতটা বরং বলাইদার বাড়িতেই আশ্রয় নি। বলাইটা এসে যে আজকে আমাদের কত বড় উপকার করলে, আর কি বলি। মাধব ঠিকই বলেছে, চলো আমরা বলাইদার বাড়িতেই যাই, না হলে এই বৃষ্টির রাতে বিপদে পড়তে হবে। বলাই আর ওরা তিনজন নদীর কাছেই বলাইয়ের বাড়ির দিকে রওনা দেয়। দরজা খুলে ভিতরে ঢুকতেই কেমন একটা গন্ধ ওদের নাকে এসে ঝাপটা মারে, যেন কতদিন পর কেউ এই ঘর খুলে ভিতরে এলো। বলাইদা, ঘরের ভিতর কেমন একটা বিকট গন্ধ গো। মেঝেটাও কেমন পিছল ঠেকছে। ঘরটা তো আসলে সবসময় প্রায় বন্ধই থাকে, আমি তো ভ্যান নিয়ে বাইরেই থাকি, আর ঘরে হয়তো জানলা দিয়ে জল ঢুকে এমন হয়েছে। ঘরে কোণের ভাঙা জানলা দিয়ে সামান্য আলো আসছে। খাবার তো ঘরে কিছু নেই, তাই তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারছি না। ওসব নিয়ে তুমি কিছু ভেবো না বলাইদা। এই ঝড় জলের রাতে তোমার বাড়িতে একটু মাথা গোজার ঠাইটুকু পেলাম, এই তো অনেক। তুমি না থাকলে তো এই বৃষ্টির মধ্যে কোথায় রাত কাটাইতাম কে জানে। ও তেমন কিছু না। আচ্ছা তবে তোমরা শুয়ে পড়ো। আর তুমি কোথায় থাকবে? আমি বাইরে শুয়ে পড়বো, কোনো অসুবিধা হবে না। কেন, তুমিও আমাদের সাথে শুয়ে পড়ো। না না, আমার কোনো সমস্যা হবে না। এই কথা বলে বলাই বাইরে চলে যায়, আর তিনজন মাটিতে পাতা মাদুরে শুয়ে পড়ে। রাত তখন অনেক গভীর। হঠাৎ করেই হরিহরের ঘুম ভেঙে যায়। বাইরে থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে, যেন ঘরটা থেকে কিছু দূরেই কেউ মাটি খুঁড়ছে। হরিহর শুরুতে ব্যাপারটা এগিয়ে গেলেও আওয়াজটা যেন ক্রমশই বাড়ছে। যে কাজটা করছে সে যেন কারো তোয়াক্কা না করেই করে চলেছে। আওয়াজটা আসছে কোথা থেকে? চোর এলো নাকি? হরিহর চট করে উঠে জানলার কাছে গিয়ে বাইরে চোখ রাখতেই দেখেন বলাইদা ঘরটা থেকে একটু দূরেই গাছের নিচে মাটি খুঁড়ে চলেছে। মাধব, জগাই, চটপট ঘুম থেকে ওঠো, আমার এখানে ঠিক ভালো লাগছে না। হরিহরের ডাকে মাধব আর জগাই ধর্মর করে ঘুম থেকে উঠে বসে। হরিহর ওদের দুজনকে ডেকে জানলার কাছে নিয়ে যেতেই, এ কি, বলাইদা কোথায়? এখনই তো এইখানে ছিল। আপনি ঠিক দেখেছিলেন মাস্টার মশাই। একদম ঠিক দেখেছি, চলো তো বাইরে যাই। ওরা তিনজনে এগিয়ে চলল ঘরের পিছনের গাছটার দিকে। ওই দেখ, গাছটার নিচে মাটিতে কিছু একটা রয়েছে বলে মনে হচ্ছে না? আমি এখানেই বলাইদাকে দেখেছি, যেন বলাইদা কোনো অদৃশ্য শক্তি বলে আমাকে ঘুম থেকে তুলেছে, যেন এটা আমি দেখি। যা তো
তো জগাই, দেখ তো কি জিনিস ওইটা। মাটিটা হাত দিয়ে অল্প সরাতেই জগাই দেখতে পায় একটা পয়সা ভরা কলসি। এর মধ্যে তো অনেক টাকা। কিন্তু এত টাকা কার? বলাইটাই বা কোথায় গেল? ঠিক আছে, অন্যের টাকা ধরার দরকার নেই। ওই কলসিটা যেখানে ছিল সেখানেই রেখে দাও, আর ওটার উপরে মাটি চাপা দিয়ে দাও। ঠিক এমন সময় বড় গাছটা যেন নড়ে ওঠে। তিনজনই উপরে তাকিয়ে চমকে উঠে দেখে লম্বা পা ঝুলিয়ে বসে আছে একজন। কি ভয়ানক তার চেহারা! ভয় পেও না হরিহর, আমি বলাই। আমি দেখতে চাইছিলাম অসময়ে তুমি লোভী হয়ে গেছো কিনা। সত্যি হরিহর, এই গ্রামের গর্বই তুমি। তুমি চাইলে এই টাকাটা সহজেই নিয়ে নিতে পারতে, আর আমার মতো একটা বুড়ো নিশ্চয় তোমাদের তিনজনের সাথে পেরে উঠতো না। যেখানে তোমাদের টাকার দরকার, আর বুঝতেই পারছো এখানে অনেক টাকা আছে। কিন্তু তুমি? আমি আজ থেকে 1 বছর আগেই মারা গেছি। একদিন ভ্যান নিয়ে লাইন পার হচ্ছিলাম, আর একটা ট্রেন এসে যাক সে কথা। আমি মরলেও আমার জমানো টাকাগুলোর জন্য মুক্তি হয়নি। সত্যিকারের মানুষ খুঁজছিলাম, আজ পেলাম। তোমাদের সাথে কথা বলেই বুঝেছিলাম সত্যিকারের মানুষ তোমরা। শুধু একটু পরীক্ষা করলাম। এই টাকা নিয়ে যাও আর হাসপাতালের কাজে লাগাও। তোমার পৈতৃক ভিটে বিক্রি করার দরকার নেই হরিহর। ওতে যা টাকা আছে তাই দিয়ে তোমাদের হাসপাতাল বানানোর কাজ দিব্যি হয়ে যাবে। বলাইদা, এতদিনে আমার মুক্তি হলো। ভালো থেকো সবাই। এই বলে বলাইয়ের ভয়ঙ্কর চেহারাটি বাতাসে মিলিয়ে যায়। তিনজনে কেবল অবাক দৃষ্টিতে সেই কলসিটার দিকে তাকিয়ে থাকে। ভুতুরে বাড়িতে বৃষ্টি রাতের স্মৃতি তিনজনের মনে অমলিন হয়ে থেকে যায়।